আমাদের মন্তব্য হচ্ছে যে নির্বাচন আর নির্বাচনী প্রক্রিয়া বিধিমালা আচরণবিধি লঙ্ঘিত হয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং বিতর্কিত হয়েছে। এটা হচ্ছে আমাদের অবস্থান। এর মধ্যে যে বিষয়গুলোর প্রতি আপনাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই তার মধ্যে রয়েছে যে আমরা যেটা দেখলাম যে নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক লঙ্ঘনের অভিযোগ হয়েছে, যার ফলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত করা হয়েছে। নির্বাচনী ব্যয়ের নির্ধারিত যে সীমায় রাখা সেটি গড়ে 3 গুণ অর্থ প্রচারণা বাবদ ব্যয় করা হয়েছে, প্রচারণা বাবদ ব্যয় করা হয়েছে। আমাদের তথ্য অনুযায়ী যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের 59.8% প্রার্থী সীমারেখা নির্বাচনী ব্যয়ের সীমারেখা লঙ্ঘন করেছেন। তবে আওয়ামী লীগের ক্ষেত্রে প্রার্থী গড় পরিমাণ বেশি, সবচেয়ে বেশি 5 গুণ, এবং অন্যান্য ক্ষেত্রে উল্লেখযোগ্য যে এমনকি বিএনপির প্রার্থীরাও গড়ে যে সীমারেখা রয়েছে সেটাও লঙ্ঘন করেছেন। যারা জয়ী হয়েছেন তাদের গড় নির্বাচনী প্রচারণা বাবদ ব্যয় 1,27,00,000 টাকা, এবং এখানে আপনারা দেখেছেন সর্বোচ্চ ব্যয় হয়েছে 4,56,00,000 টাকা যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে থেকে। গড় নির্বাচনী প্রচারণা ব্যয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে ধারাবাহিকতাটা অব্যাহত আছে। 2008 নির্বাচনের সময় আমরা একই প্রক্রিয়া অনুসরণ করে প্রাক্কলন করেছিলাম, তখনও 3 গুণ তৎকালীন নির্ধারিত সীমা 3 গুণ বেশি ব্যয় করা হয়েছিল প্রচারণা বাবদ। এবারও 3 গুণের বেশি প্রচারণা বাবদ ব্যয় হয়েছে। আপনাদের একটু মনে রাখতে হবে যে আমরা যে প্রাক্কলনটি করছি, যে ব্যয়ের কথা বলছি, সেটি হচ্ছে নির্বাচনী প্রত্যক্ষ প্রচার এবং প্রচারণার সাথে সম্পৃক্ত যে ব্যয়। এর বাইরে অন্যান্য ব্যয় যেমন মনোনয়নের লক্ষ্যে যে সমস্ত ব্যয় বা এই ধরনের অন্য যে ব্যয়গুলো হয় নির্বাচন কেন্দ্রিক, সেটার কিন্তু তথ্য আমাদের কাছে নেই, সে বিষয়ে আমরা মন্তব্য করছি না। আমরা যেটা দেখতে পাই যে যদিও অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে এই অর্থে যে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তবে এটিকে আংশিক অংশগ্রহণমূলক বলা যেতে পারে। তার কারণ হচ্ছে যে প্রার্থিতা ছিল সবগুলো দলের, কিন্তু সবগুলো দলের সমান প্রচারণা ছিল না। বিশেষ করে ভোটারদেরও সমান, তাদের অধিকার অনুযায়ী, তাদের প্রত্যাশা অনুযায়ী ভোট দেওয়ার মতো সমান সুযোগ ছিল না। আমরা যেটা দেখেছি গবেষণা অন্তর্ভুক্ত 50টির মধ্যে 47টি আসনে কোনো না কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, সেগুলো আপনারা দেখেছেন উপস্থাপনায়। এবং উল্লেখযোগ্য হচ্ছে যে প্রতিপক্ষের পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করার সুযোগ না দেয়া, নির্বাচনের আগে রাতে ব্যালটে সিল দেওয়া, অনেক ভোটারকে কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া বা প্রবেশ করতে না দেওয়া, বুথ দখল করে প্রকাশ্যে সিল মারা, জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা, ভোট শুরু হওয়ার আগেই ব্যালট পেপারে ভর্তি বাক্স দেখা যায় কোথাও কোথাও, ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই ব্যালট পেপার শেষ হয়ে যায় কোথাও কোথাও। নির্বাচনের প্রত্যাশিত যে নির্বাচন কমিশনের যে প্রত্যাশিত নিরপেক্ষ ভূমিকা, সেটি পালনে ব্যাপক ব্যর্থতা দেখা গেছে। বিশেষ করে সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা পালন করতে পারেনি, তার যথেষ্ট তথ্য রয়েছে। বিশেষ করে সব দলের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার জন্য সমান উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে নির্বাচন প্রক্রিয়ার শুরুর অংশ হিসাবে, এবং তখন বলা হয়েছিল যে দলের অংশগ্রহণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়, এবং সেই কারণে তাদেরকে এই বিষয়ে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। সব দলের নির্বাচনী সভা সমাবেশে সমান সুযোগ নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেনি নির্বাচন কমিশন। প্রতিপক্ষকে দমনে সরকারি দলের বা সরকারের ভূমিকার সহায়ক অবস্থান নিতে দেখা গেছে। প্রচারণার ক্ষেত্রে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতে ব্যর্থ ছিল নির্বাচন কমিশন। সব দলের প্রার্থী ও নেতাকর্মীদের নিরাপত্তা সমানভাবে নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের নিয়ন্ত্রণে বৈষম্যমূলক আচরণ দেখা গেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সর্বোপরি যেটা বলা হয়েছে, লেভেল প্লেইং ফিল্ড বা সমান প্রতিযোগিতার ক্ষেত্রে নিশ্চিতে ব্যাপক ব্যর্থতা দেখা গেছে, এবং একই সাথে নির্বাচন কমিশনারের মধ্যে এ বিষয়ে মতদ্বৈধতা দেখা গেছে, যেটা একটা অভূতপূর্ব বিষয়। আরেকটি বিষয় আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হচ্ছে যে আপনারা সেটা প্রতিবেদন করেছেন বিভিন্ন গণমাধ্যমে, পত্রিকা এবং চ্যানেলে। সেটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠতে পারেননি, তার নিকটাত্মীয় প্রার্থিতার প্রেক্ষিতে তার অবস্থান ব্যাখ্যা করেননি,
যা একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তার নিকট থেকে প্রত্যাশিত ছিল। নির্বাচনের সময় তথ্য প্রবাহ নিয়ন্ত্রণে ব্যাপক পদক্ষেপ গৃহীত হয়েছে, যেটা ব্যাপকভাবে বিতর্কিত হয়েছে। একইভাবে পর্যবেক্ষক ও গণমাধ্যমের জন্য অভূতপূর্ব কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিতর্কিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে, বিশেষ করে পর্যবেক্ষণ বিষয়ে। যেমন একসময় বলা হয়েছিল নির্বাচন পর্যবেক্ষকদেরকে পাথরের মূর্তির মতো আচরণ করতে হবে, যেগুলো প্রশ্নবিদ্ধ করেছে নির্বাচন কমিশনকে। আমরা দেখেছি আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের একাংশের পক্ষ থেকে নির্বাচনী কর্মকর্তাদের পক্ষ থেকে পক্ষপাতিত্বমূলক ভূমিকা পালন করতে দেখা গেছে, যেটি আইনের লঙ্ঘন এবং নীতি বিবর্জিত। সর্বোপরি আংশিকভাবে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, নির্বাচন আচরণ বিধির ব্যাপক লঙ্ঘন হয়েছে এবং এর কারণে এই ধরনের লঙ্ঘনের অভিযোগের কারণে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং একটি অভূতপূর্ব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলা যায়, যার ফলাফল অনেকের কাছে অবিশ্বাস্য হিসাবে আলোচিত হয়েছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা অবশ্যই ব্যাপকভাবে লজ্জাজনক ছিল। প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা ছিল বিতর্কিত। আমরা বেশ কিছু সুপারিশ করেছি, আপনারা সেগুলো দেখেছেন। আমরা একটি সুপারিশের প্রতি এই পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটি আমরা নির্বাচনের অব্যাহতির পরেই একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা দাবি তুলেছিলাম। আমরা সেটি পুনরায় উপস্থাপন করছি। সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে সরকারের নৈতিক দৃঢ়তার জন্য এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য একটি কাজ সরকার অবশ্যই করতে পারে, সেটি হচ্ছে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে সেগুলো বিচার বিভাগীয় তদন্তের উদ্যোগ গ্রহণ করতে পারে। সেটি হলে সরকারের আত্মবিশ্বাস, তাদের যে ক্ষমতায় অধিষ্ঠিত থাকার নৈতিক অবস্থান, সেটা সুদৃঢ় হবে বলে আমরা মনে করি। আপনাদের এটা যখন বক্তৃতা দিচ্ছিলেন খুব মনোযোগ সহকারে আমি এটা পড়েছি এবং আপনার এটা পড়ে আমার কাছে যেটা একেবারে সিনপসিস হচ্ছে যে এটা পড়লে যে কেউ দেখলে এটা বুঝবে যে এটা হচ্ছে ত্রুটিপূর্ণ নির্বাচন। তো সেই ক্ষেত্রে এ ধরনের একটা নির্বাচন আপনাদের রিপোর্ট অনুযায়ী আমাদের গণতন্ত্রের জন্য কি উদাহরণ রেখে যাবে এ বিষয়ে কোনো সাজেশন আপনাদের কাছ থেকে চাচ্ছিলাম, বিশেষ করে সুলতান আপা এবং ইফতেখারুজ্জামান স্যার, আপনাদের দুজনের কাছ থেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা প্রশ্ন করে, আমার নাম সাজিদুল হক, আমি বিডি নিউজ 24.com-এ কাজ করি। আপনাদের এই রিপোর্টের সার্বিক পর্যবেক্ষণ মানে 6 নম্বর যেই প্যারাটা, ওখানে একটা জায়গায় লেখা আছে যে সংসদ না ভেঙে নির্বাচন করার ফলে সরকারে থাকা প্রশাসনিক অর্থনৈতিক সুবিধা আদায় করা ক্ষমতাসীন দল ও জোটের জন্য সহজ হয়েছে। সংসদ ভেঙে নির্বাচন করার বিষয়ে আপনাদের সাজেশন আছে কিনা, বা আপনারা সেটা মনে করেন কিনা এটা করার দরকার আছে কিনা? প্রশ্নগুলো যেগুলো আমি নোট করেছিলাম আর কি, সেগুলো যদি আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। বাজেট বিষয়ে ওইসব প্রশ্ন ছিল না, এটা আপনার একটা সর্বশেষ ডেটা আপনি দিয়েছেন। আমরা বাজেট যেটা প্রকাশিত প্রথমে ঘোষিত হয়েছিল সেটা সেই সংখ্যাটাই বলেছি। আপনার সাথে আসলে কোনো পার্থক্য নাই, মত পার্থক্য নাই। আর সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা, এটা কিন্তু আমরা বলি নেই যে এটা দেওয়ার প্রয়োজন আছে বা কিছু, এই দাবিটা উত্থাপিত হয়েছিল এবং এটা যেটা বলা হয়েছে যে নির্বাচন কমিশন বলেছে এটা সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সরকারের, কিন্তু আমরা যেটা বলেছি সেটা এই বিষয়টি সরকারের কাছে নির্বাচন কমিশন ফর্মালি ফরওয়ার্ড করেনি। এটা ছিল আমাদের অবস্থানটা। আর অংশগ্রহণমূলক এবং আংশিক অংশগ্রহণমূলক বিষয়টা হচ্ছে যে আমরা যেটা বলছি যে এটা আংশিক অংশগ্রহণমূলক নির্বাচন শুরু থেকে বলা হচ্ছে এবং এটাকে মোটা দাগে অংশগ্রহণমূলক এই অর্থে বলা যায় যে সবগুলো রাজনৈতিক দল তাদের প্রার্থী দিতে পেরেছে। কিন্তু আবার অংশগ্রহণমূলক নির্বাচন বলতে যেটা বোঝায় বাস্তবে সেটা হচ্ছে সকলের সমানভাবে প্রচারণা করা, নির্বাচন কেন্দ্রে উপস্থিত থাকা, ক্যাম্পেইন করা ইত্যাদি যে সুযোগগুলো, সেটা নির্বাচনের পূর্বে এবং নির্বাচন দিবসে যেগুলো বিধি অনুযায়ী সকলের জন্য সমানভাবে হওয়ার সুযোগ ছিল, এমনকি ভোটারদের যে ভোট দেওয়ার, নিরাপদে ভোট দেওয়ার সুযোগ, সেটাও আংশিকভাবে ব্যাহত হয়েছে। সেই কারণে আংশিক অংশগ্রহণমূলক বলা যায়, আমরা সেই অর্থে বলেছি। আশা করি সেটা পরিষ্কার হয়েছে আপনাদের কাছে। গণতন্ত্রের জন্য এই ধরনের নির্বাচন কী ধরনের কী অর্থ, কতটুকু প্রভাব করতে পারে, সেটা গণতন্ত্রের জন্য অবশ্যই এই ধরনের নির্বাচন ইতিবাচক নয়। এটা সেই কারণেই কিন্তু আমরা এটাকে বলা হচ্ছে যে প্রশ্নবিদ্ধ করা হয়েছে ইত্যাদি। এই জন্য আমরা এটাকে বিচার বিভাগীয় তদন্ত চাচ্ছি, যার মাধ্যমে এটাকে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে। একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আসে না, একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ধ্বংস হয় না। এটা একটা প্রক্রিয়া, সার্বিকভাবে সেখানে দেখা উচিত বলে আমরা মনে করি।
সংসদ ভেঙে নির্বাচনের বিষয়ে আমাদের কোনো অবস্থান নাই। এটা যেহেতু সাংবিধানিক অবস্থান, সংবিধানে যেভাবে আছে সেভাবে নির্বাচন হয়েছে এবং আমরা মনে করি এবং আমরা যেটা বলতে চেয়েছি, এটা থাকার কারণে সরকারি দল সুবিধাটা পেয়েছে। এটা হচ্ছে ফ্যাক্ট অফ লাইফ, সেটা আমরা বলেছি। এ সম্পর্কে আমাদের কোনো অবস্থান আমরা বলছি না। নতুন নির্বাচন দেওয়া এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই, আমরা সেই কোনো কমেন্ট করতে চাই না। কারা সিল মেরেছে সেটি আমাদের পক্ষে এই ধরনের তথ্য প্রকাশ করা সম্ভব নয়। আমরা তথ্য প্রদানকারীর কাছ থেকে আমরা এই তথ্যগুলো পেয়েছি এবং সেভাবে আমরা উল্লেখ করেছি। নির্বাচন গ্রহণযোগ্য কিনা আমরা যে পর্যবেক্ষণগুলো করেছি সেগুলো সাপেক্ষে গ্রহণযোগ্য, সেভাবে বিবেচনা করা যেতে পারে। গবেষণার মান সম্পর্কে, গবেষণার মান আমাদের নিজেদের গবেষণার মান আমরা অবশ্যই সর্বোৎকৃষ্ট সেটা আমরা বলবো। এটা সামাজিক বিজ্ঞান গবেষণা, এটা কোনো অনুসন্ধান নয়, এটা কোনো পর্যবেক্ষণও নয়, এটা পরিবীক্ষণ। এবং এটা এই ধরনের গবেষণার ক্ষেত্রে জাতীয় আন্তর্জাতিকভাবে পরীক্ষিত এবং প্রতিষ্ঠিত যে পদ্ধতি আছে সেগুলো অনুসরণ করে সেটা করা হয়েছে। কাজে আমরা এটাকে অবশ্যই সর্বোচ্চ মান প্রতিফলক হিসেবে মনে করি, বিশ্বাস করি। আমাদের তথ্য যে সংগ্রহ প্রক্রিয়া, আসন নির্বাচন প্রক্রিয়া, তথ্য সংগ্রহ প্রক্রিয়া এবং তথ্য বিশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তির উপর নির্ভর করে করা হয়েছে। আর সরকারের কাছেই সুপারিশ করছি, তার কারণ হচ্ছে সরকারের কাছেই সুপারিশ করতে হয়। আমার প্রতিকার করবে কে? সরকারে আজকে যারা সরকারে আছেন তারা চিরজীবন সরকারে থাকবেন না, এবং যারা ভবিষ্যতে সরকারে থাকবেন তাদের কাছেও আমাদেরকে এই ধরনের দাবিগুলি করতে হবে। আর আমাদের সুনির্দিষ্ট দাবিটা যেটা সরকারের কাছে আমরা করেছি সেটা এখনো রিপিট করছি, যদি বিচার বিভাগেও তদন্ত করতে হয় সাংবিধানিকভাবে সরকারের পক্ষেই সেটা করা সম্ভব। কাজে সেই জন্যই আমরা সরকারের কাছে এটা চাচ্ছি। আর আপনার মন্তব্য যে জনপ্রিয়তার মোহে, টিআইবি জনপ্রিয়তার কোনো মোহের কোনো প্রয়োজন নাই। টিআইবি যে অবস্থানে আছে সেটা সে অর্জন করেছে, সেটা কারো কাছে জনপ্রিয়, কারো কাছে জনপ্রিয় নয়, কিন্তু সেটাতে যেভাবে দেখুক আমরা নিজেদের অবস্থান নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট এবং সম্পূর্ণ আস্থাভাজন।